আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করব যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। একটা নিয়মিত ব্লগে চলে আসলাম আপনাদের সাথে কথা বলার জন্য। তো আজকে আসলে ব্লগ না, আমি আজকে জাস্ট আপনাদের কিছু প্রশ্নের অ্যান্সার দেওয়ার জন্য ক্যামেরার সামনে আসছি। আদারওয়াইজ আমি এই সময় কিছুক্ষণ পর মাগরিবের আজান দিয়ে দিবে, এই সময় আমি ক্যামেরার সামনে আসতাম না। গতকালকে হচ্ছে নাম কি যেন ওর, ইকরার জন্মদিনের অনুষ্ঠান করা হয়েছে। তো কিছু আর ইকরার জন্মদিনে আমি হচ্ছে দুইটা গিফট উপহার দিছি আর কি। এই কি হাতের বয়লা আর হচ্ছে নূপুর। কিছু কিছু মানুষ খুব ভালো কমেন্ট করছেন, কিছু মানুষ কমেন্ট করছেন যে আপু কত দাম হয়েছে বলেন, আমিও গিফট করবো, এই জন্য আমার জানাটা খুব দরকার। তাদের উদ্দেশ্যে বলতেছি যে ওইটা দুইটা মিলাইয়া 3 ভরির মতন, পুরোপুরি 3 ভরি না, বাট 3 ভরির মতো ওজন আসছে। বয়লাটা 1 ভরি আর নূপুরটা হচ্ছে 2 ভরির কাছাকাছি, বাট 2 ভরি পুরোপুরি হয় নাই। তো 3 ভরি, এই 3 ভরি হচ্ছে আমি প্রায় 11,500 টাকা দিয়ে কিনছি। পুরোপুরি 11,500 টাকা হয় নাই, সামথিং কিছু কম ছিল। 11,500 টাকার মতন হয়, 11,300 কত টাকা যেন বিল হয়েছে আমার। তো আমি কিন্তু চাইলেই এই 11,300 টাকা দিয়ে বা তার ভিতরে আরও 2-1,000 টাকা ভরলে 1 আনার মধ্যে 1.5 আনার মধ্যে গোল্ডের কিছু একটা দিতে পারতাম, খুব সহজেই দিতে পারতাম। আমার কিন্তু হয়ে যেত। যেমন ইকরা যখন জন্মাইছে তখন কিন্তু আমি ওকে গোল্ডের আংটি দিয়ে গেছি, এরকমই দাম ছিল। সেই গোল্ডের আংটিটারও এরকম দাম ছিল। ওটাও হচ্ছে 1 আনার মধ্যে একটা আংটি দিছিলাম আমি, 22 ক্যারেটের। আমি সবসময় একটা জিনিস চিন্তা করি, আমি যদি একজন মানুষকে একটা জিনিস দেই, সেটা যে কোনো জিনিস হইতে পারে, তবে সেটার যেন মূল্যটা সঠিক থাকে। যেমন ধরেন আমি যে দেয়া কিনছি, ধরেন আমি একজনকে একটা গোল্ডই দিলাম, সেই গোল্ড যদি নামমাত্র দেওয়া হয়, ধর আমি যদি 18 ক্যারেটের গোল্ডের আংটি আনতাম, তাহলে কিন্তু আমি 8-9 হাজার টাকায় পেয়ে যেতাম, বা 7-8 হাজার টাকার মধ্যে পেয়ে যেতাম। কিন্তু 18 ক্যারেটের গোল্ড কি গোল্ড বলেন? ওটাকে কি গোল্ডের মধ্যে ধরে কেউ? কিন্তু নাম তো হয়তো আমি গোল্ডের জিনিস দিছি। তো এই জন্য হচ্ছে আমি সবসময়, আমার কাছে মনে হয় আমি যেটাই দিই না কেন সেটার ন্যূনতম মূল্যায়ন যেন থাকে। তো আমি ইকটারে যখন জন্মায় তখনও 22 ক্যারেটের আংটি দিছি। তো এখনও চাইলে এটা দিয়ে আমি 22 ক্যারেটের মধ্যে আংটি অথবা 1 আনার মধ্যে কানের দুল পাওয়া যায়, সেটা দিতে পারতাম। তো আমার কাছে মনে হয়েছে যে ওর হাত ফাঁকা, ওর পা ফাঁকা, সব কিছু ফাঁকা, ওর হাতে পায়ে কিন্তু কোনো জুয়েলারি নাই। এমন না যে ওর বাবা মা দিতে পারবে না সেজন্য আমি দিছি, এরকম কিন্তু কিছু না। আমি কিন্তু শারিফারে এখনো পর্যন্ত কিছু দেই নাই। শারিফারে জাস্ট যখন জন্মাইছে ওরে দেখা, ওর হাতে যে বয়লাটা পরে দেখেন, ওই বয়লাটা শুধু আমি কিনে দিছিলাম ওই মুহূর্তে। সেটাও তো কয়েক বছর হয়ে গেছে। তো এরপরে আর কোনো কিছু দেওয়া হয় নাই। আর শারিফাকে তো আমি প্রচুর পরিমাণ ভালোবাসা দিই, যার জন্য হচ্ছে ওদেরকে এক্সট্রা কোনো কিছু দেওয়ার প্রয়োজন পড়ে না। আর আমি যদি নাও দেই, সেটা নিয়ে শারিফার মার কোনো আক্ষেপ নাই, বা তাদের কোনো খারাপ লাগা কাজ করে না ভিতরে, সব কিছু মিলায়া ঠিক আছে, যার জন্য হচ্ছে আমার অত বেশি প্রবলেম হয় না। যদি এমন হইতো যে একজনকে দিলে আরেকজন কষ্ট পাইতেছে, সেই ক্ষেত্রে কিন্তু আমার অবশ্যই মেনটেন করতে হইতো। তো আমার হচ্ছে মেনটেনেন্সটা করতে হয় না, যার জন্য আমি আমার প্রবলেম হয় না। আমি যেভাবে ভালো হয় সেভাবে করতে পারি, আমার কোনো সমস্যা হয় না। তো এখন যদি প্রবলেম হইতো তাহলে কিন্তু আমি করতে পারতাম না। যদি একজনটা দিলে আরেকজন রাগ করতো বা আরেকজনের সমস্যা হইতো, তাহলে সেই ক্ষেত্রে আমি অবশ্যই মেনটেন করে তারপরে করতাম। তো আমি কথা বলার জন্য চলে আসছি আমাদের বাড়ির একদম পিছনে, এইখানে একদম যে বেড়িবাঁধ করবে সেই কাজ চলতেছে, একদম নদীর পাড়ের কাছাকাছি। গোসল করতে গেছিলাম আজকে, নদীতে গোসল করছি, সেই ব্লগও আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। তো এরপরে আরও কিছু প্রশ্ন হইল যে রূপাই তো দিব, রূপা ছাড়া কি কিছু চোখে দেখে নাকি? তানজিলার ছেলেরও রূপা দিছে, এখনও তো রূপাই দিব। ভাই বর্তমানে স্বর্ণের অনেক অনেক দাম,
ঠিক আছে, অনেক দাম। আমি কারোর সাথে কারোর কম্পেয়ার করি না, আমার কাছে যেটা মনে হয় আমি সেটাই দিই। আমি যেই টাকাটা স্বর্ণ দিছি, রূপা দিছি, আমি সেই টাকাটা চাইলেই স্বর্ণ দিতে পারতাম, কিন্তু আমি দেই নেই কি জন্য? এক হচ্ছে রূপা বাচ্চাদের জন্য খুব উপকারী একটা ধাতু। রূপা পড়লে হচ্ছে বাচ্চাদের অসুখ বিসুখ কম হয়, এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে বাচ্চারা অনেক বেশি জেদি থাকে সেই বাচ্চাদের রূপা পড়লে জেদটা একটু হলেও কমে, এটা হচ্ছে দ্বিতীয় কথা। আর তৃতীয় কথা হচ্ছে আমার কাছে ভালো লাগে বাচ্চারা যখন রূপার নুপুর, রূপার বয়লা, রূপার চেন, তারপর হচ্ছে রূপার কোমরের হচ্ছে ওই যে মেয়ে বাচ্চাগুলো বিশেষ করে যখন এগুলো পুরো ঘুরে, তখন আমার নিজের পার্সোনালি অনেক ভালো লাগে, সুন্দর লাগে দেখতে। এই জন্য হচ্ছে আমি এটা দিছি। এক, আল্লাপাক তো আমাকে বাচ্চা কাচ্চা দেয় নাই, দিলে সেটার সাবজেক্টটা আলাদা ছিল। আজান দিতেছে, আজান দিতেছে আসলে মাগরিবের আজান দিতেছে, আর কিছুক্ষণের মধ্যে অন্ধকার হয়ে যাবে। তো আমি আমার কথাগুলো শেষ করি। এই হলো, এটা গেল একটা বিষয়। হ্যাঁ, আমি যেই টাকা দিয়ে হচ্ছে গিয়ে আপনার রূপা দিছি, আমি চাইলেই সেই টাকা দিয়ে স্বর্ণের কিছু দিতে পারতাম, একদম ইজিলি দিতে পারতাম, অত বেশি কষ্ট হইতো না। কী জন্য দিছি সেটাও আমি আপনাদেরকে বলে দিলাম, যে আমি এই জন্য হচ্ছে গিয়া মানে স্বর্ণের জায়গায় রূপা দিছি, বাচ্চাদের শরীর ভালো থাকে। আচ্ছা, আজানটা শেষ হোক তারপরে কথা বলতেছি আমি। হ্যাঁ, তো টাইম শেষ হয়ে যাচ্ছে, অন্ধকার হয়ে যাচ্ছে, তো ভাবলাম কথাটা বলা শেষ করি। তারপর হচ্ছে মানে আমি ওই টাকাটা চাইলেই কিন্তু স্বর্ণের জিনিস দিতে পারতাম খুব ইজিলি। আমি ইচ্ছে করে হচ্ছে দেই নেই, মেয়ে মানুষ সাজুগুজু করলে দেখতে সুন্দর লাগে এই জন্য। এক, আর দুই হচ্ছে কিছু মানুষ হচ্ছে প্রশ্ন করছেন, মানে খুব বাজেভাবে বলছেন যে আমি নাকি হচ্ছে আরেকজনের ডাইনিংয়ের মধ্যে দিয়ে হাঁটাচলা করি, আমার কোনো লজ্জা শরম নাই, এই সেই। দেখেন আপনারা দেখছেন কার ব্লগে? শাহিন ভাইয়ের ব্লগে দেখছেন। আপনারা আবার দেখবেন এই ব্লগটা, খুব ভালো করে দেখবেন। যেই ব্লগে দেখছেন সেই ব্লগটা খুব ভালো করে দেখবেন, যে আমি অ্যাকচুয়ালি কোথায় যাচ্ছি। আমি কিন্তু ডাইনিংয়ের ভিতরে যাচ্ছি না। আমার চাচি যেই রুমে থাকে, আমার চাচি তো 2টা রুম নিয়ে থাকে, ওই রুমের আরেকটা দরজা কিন্তু তার ডাইনিংয়ের ওই সাইড দিয়া। আমি জাস্ট ডাইনিংয়ের ওই সাইড দিয়া মোবাইলটা আনতে গেছিলাম, আমার মোবাইলটা চার্জে বসানো ছিল, আমি জাস্ট মোবাইলটা আনার জন্য ওই দরজাটা দিয়ে ঢুকছি, এতটুকুই। আমি তার ডাইনিং ইউজ করার তো আমার কোনো প্রয়োজন নেই, আমি কেন তার ডাইনিং ইউজ করতে যাব, তাই না? এই হচ্ছে বিষয়। তো আপনারা যারা হচ্ছে গিয়ে মানে পুরো বিষয়টা না জানেন না, না জেনে প্লিজ মানে কমেন্ট করবেন না। আমাদের কাছে পার্সোনালি অনেক খারাপ লাগে, যেহেতু আমরা আপনাদের সাথে কাজ করি, আমরা আপনাদের সাথে ব্লগিং শেয়ার করি, লাইফের অনেক কিছু শেয়ার করি আপনাদের সাথে। আপনারা যখন আমাদের সম্পর্কে না জেনে একটা কথা বলেন, যাই না যেটা বলেন সেটা নিয়ে তো কোনো কথাই নেই, আর যেটা না জেনে বলেন তখন আমাদের একটু হলেও খারাপ লাগে। যে আসলে তারা তো চাইলেই আমাকে প্রশ্ন করতে পারতো যে আপু আপনি কি ওইখানে গেছেন, বা আপনি কি এটা করতেছেন বা করতে চাচ্ছেন। আমি আপনাদের আগেও বলছি, এখনও বলি, আমরা কখনোই কিন্তু আসলে এমন না যে 2 ভাগ হয়ে যাব, 2 ভাগ হয়ে যেতে পারবো, আমরা কখনোই আর এক হব না, বিষয়টা কিন্তু এরকম না। একটা সময় না একটা সময় পরে কিন্তু সব কিছু এমনিতেই ঠিক হয়ে যাবে। হ্যাঁ, সেটা একদিন আগে হোক বা পরে, হয়তো এখন হচ্ছে না, যখন সময় হবে সময় মতো কিন্তু সবই ঠিক হয়ে যাবে। কিন্তু এখন যেই মন মালিন্যগুলো চলতেছে সেটা আপনাদের কথাই কিন্তু আরও বাড়বে। আপনারা জাস্ট এই কথাগুলো বলবেন না। আপনারা যদি আমাকে এই কথাগুলো বলেন, ধরেন আমার মনের ভিতরে ওই খারাপ লাগাগুলোর উপর একটু হলেও ধুলা পড়ছে, বাট আপনারা যেভাবে বলতেছেন এই তো লজ্জা নেই, তুই এটা করিস, তুই এটা করিস, তখন কি আমার মানে আমার যদি ইচ্ছেও হয় যে আমি এই জায়গাটা ব্যবহার করি, আমি কিন্তু করব না। আমার কাছে মনে হবে যে না, এটা আপনারা ভালো চোখে দেখতেছেন না, যেহেতু আমি আপনাদের সাথে কাজ করি। আবার যদি আপনারা আমাদেরকে এনকারেজ করেন যে যা হয়েছে হয়েছে, নিজেদের মতো করে মিলেমিশে থাকো, যখন আমি তার এই জিনিসগুলো ইউজ করব, সে যদি দেখে যে আমরা নর্মালি সব কিছু আসি, তারও কিন্তু ইচ্ছা হবে আমাদের সাথে ইজিলি কথা বলতে, সে কিন্তু চাইবে ইজিলি কথা বলতে। বা আমাদেরও কিন্তু একটা সময় পরে মনে হইতে পারে ধুর যা হয়েছে হয়েছে, আমরা ঠিক জগৎ ঠিক, এই ফিলিংসটা থেকে কিন্তু আমরাও যাবো তার সাথে কথা বলতে। কিন্তু আপনারা যখন বারবার আমাদেরকে এইভাবে দোষারোপ করবেন, এই লজ্জা নাই, এটা নাই, ওটা নাই, আমরা এটা কেমন করি, ওটা কেমন করি, তাহলে কিন্তু আমাদের ভিতর ভাঙা যাবে, তার ভিতর ভাঙা যাবে। একটা সময় পরে যে কি কখনোই না এই জিনিসগুলো আর মানে ঠিকঠাক হওয়ার জায়গাতে আসবে না। তো আমি সবসময় চাইবো যে আপনারা
যে যেখানেই থাকেন না কেন ওই জায়গাগুলো থেকে চেষ্টা করুন প্রত্যেকটা মানুষের সাথে প্রত্যেকটা মানুষের সম্পর্কটা যেন ভালো থাকে সেটার জন্য হয় দোয়া করবেন, নয় এনকারেজ করবেন, না হয় সাজেশন দিবেন। হ্যাঁ, কিন্তু সম্পর্ক নষ্ট হয়ে গেলে সেটার উপরে ধুনো দেওয়া যে আরও বেশি নষ্ট হোক, এটা করছো, এটা এখন কেন করবা না, এখন কেন এটা হবে না, এখন কেন এইভাবে চলতেছে, এখন কেন এইভাবে, এই জিনিসগুলো আসলে আমার মনে হয়, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, এক একটা মানুষের এক এক ধরনের ওপিনিয়ন থাকে। আপনাদের হয়তো অন্যরকম ওপিনিয়ন আছে, আমারও অন্যরকম আলাদা একটা ওপিনিয়ন। সো এক একটা মানুষের এক এক রকম ওপিনিয়ন, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, যেটা আসলে চাইলে আপনারা এরকমও বলতে পারেন। মানুষের কথাতেই কিন্তু মানুষের মন পরিবর্তন হয়। আমি এটা বলতেছি না যে আমি চাই আমার মন পরিবর্তন করতে, এইটা বলতেছি না, হয় এটা হয়, ঠিক আছে, সেইটা বলতেছি। আর দেখেন, আমি এমন না যে গ্রামে এসে সবসময় পড়ে থাকি, হয়তো 2 মাসে 3 মাসে একবার আসি। গত মাসে আসছি, প্রোগ্রাম ছিল বিধায়, এই মাসেও আসছি, প্রোগ্রাম ছিল বিধায়। যদি প্রোগ্রাম থাকে তাহলে আসা হবে, প্রোগ্রাম ছাড়া তো আর আসা হয় না সচরাচর। কথাবার্তা হয়, বাট ওইভাবে তো আর আসা হয় না। যেটাই হোক, আপনারা যেভাবে নেন, আমার তো আসলে ওইভাবে কিছু করার নাই। আর এখন হয়তো একটু বেশি আসা হবে, যখন আমার সংসার লাইফ ছিল তখন তো এত আসা হয় নাই, বা আমি আসতে পারি নাই, আমার নিজস্ব সংসার ছিল, স্বামী ছিল, সব কিছু ছিল। এখন সিঙ্গেল আছি বিধায় একটু বেশি বেশি আসা যাওয়া হলেও হতে পারে, আই এম নট শিওর, হলেও হতে পারে, এটা না হওয়ার কিছু নাই, হতেই পারে, এটা হওয়াটা স্বাভাবিক, যেহেতু আমি একা থাকি। আমার ইচ্ছে করতেই পারে যে ভাইয়ের বাসা থেকে ঘুরে আসি, ভাবির বাসা থেকে ঘুরে আসি, গ্রাম থেকে ঘুরে আসি, নিজের বাড়ি থেকে ঘুরে আসি, এটা ইচ্ছে হতেই পারে। আবার সবসময় হয়ও না। যেমন আমি কিন্তু একদমই একা, আমি কিন্তু চাইলেই হচ্ছে গিয়ে এই গ্রামে আইসা থাইকে যেতে পারি। যেমন আমি কিন্তু থাকি নাই, আমি কিন্তু গত মাস পুরোটাই ঢাকার মধ্যেই ছিলাম। হয়তো ওই অনুষ্ঠান থেকে আইসা 2-4 দিন মানে 2 দিন ছিলাম, তারপরে ঢাকায় চলে গেছি। চাইলে কিন্তু আরও বেশি থাকতে পারতাম, যেমন আমার ভাই ছিল, আমার ইচ্ছে করে নাই থাকতে, আমি থাকি নাই। এইরকম বিষয়গুলো, মানে যার যেটা ইচ্ছা করে সে কিন্তু তার ইচ্ছে অনুযায়ী কাজ করে, কেউ কিন্তু কারোর মন মতন কাজ করে না, ঠিক আছে? তো আপনারা হচ্ছে এই কথাগুলো বললে হচ্ছে আমাদের একটু হলেও খারাপ লাগে যে আসলে আপনারা এই জিনিসগুলো ভালোভাবে নিচ্ছেন না, ভালোভাবে দেখছেন না। তো যাই হোক, অনেক কথা বলছি, আরও অনেক কথা আছে যেগুলো আপনারা আমাদেরকে প্রশ্ন করছেন। ওই প্রশ্নগুলো এখন আমার মনে নেই, আমি আবার মনে করে আপনাদের সাথে শেয়ার করবো না, আর আপনারা কী বলছেন। হ্যাঁ, সব প্রশ্নের অ্যান্সার আমার কাছে আছে, আমি চাইলেই সব প্রশ্নের অ্যান্সার খুব সুন্দর মতো দিয়ে দিতে পারি, কিন্তু হয় কি, এই যে মনে থাকে না। আমি তো এখন ভোলা ধানের ভাত খাচ্ছি, ইদানিং তো সব কিছু ভুলে যাই, আমার কিছুই মনে থাকে না, ইদানিং কিচ্ছু মনে থাকে না, মানে মনে করতে চাইলেও মনে পড়ে না, জীবন একদম অন্য একটা লেভেলে চলে গেছে। যেটাই হোক, সব কিছুর জন্য দোয়া করবেন। গ্রামে আসছি, একটা অনুষ্ঠান ছিল, অনুষ্ঠান শেষ আলহামদুলিল্লাহ। এখন কয়েকদিন থাকবো, যেমন মার যে কয়েকদিন আর কি মন চায়। মায়ের অসুস্থতার ব্যাপারটা নিয়ে একটা কথা বলছেন, মায়ের অসুস্থতার ব্যাপারটা নিয়ে একটা কথা বলি আমি আপনাদেরকে। আমি মানে অন্য কারোর কথা আমি বলবো না, আমি আমার পার্সোনাল ওপিনিয়নের কথা বলি। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, আমার মা অসুস্থ, হ্যাঁ, আমার থেকে বেশি কিন্তু তার টেক কেয়ার কেউ করে না। হ্যাঁ, আবার বলেন যে আপনারা কবিরাজি ওষুধ খান বা কবিরাজ ওষুধকে বিশ্বাস করেন, এইটা না। বা আমার মায়ের হার্টের অসুখের জন্য যে আমরা কবিরাজি ওষুধ দেখাচ্ছি বা কবিরাজি ওষুধ খাওয়াচ্ছি, বিষয়টা কিন্তু সেরকমও না। বিষয়টা যেটা হয়েছে, আমি আপনাদেরকে ক্লিয়ার করি। বিষয়টা হইল, আমার মা কোন ডাক্তারের আন্ডারে আছে, প্রথমে আপনাদেরকে সেটা বলি। আমার মা হচ্ছে ডাক্তার প্রিয়াঙ্কার আন্ডারে আছে, উনি হচ্ছে কার্ডিওলজিস্টের একজন প্রফেসর না যেন অধ্যাপক, যাই হোক, ওখানকার একজন বড় কার্ডিও সার্জেন্ট। হ্যাঁ, তো ওনার আন্ডারে হচ্ছে আমার মা আছে। আমার মার হইল হার্টের ব্লক আছে, ওনার রিপোর্ট অনুযায়ী হার্টের ব্লক দেখা গেছে। সেই ডাক্তার প্রিয়াঙ্কা হচ্ছে উনি ওই কোন হসপিটালে সেটাও আপনাকে বলি, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট, ওইখানকার হচ্ছে উনি এই হার্টের সার্জারি ডাক্তার, ঠিক আছে, সার্জারি স্পেশালিস্ট। উনি হচ্ছে হার্টে যে রিং পড়ায় না, ওই অপারেশন থিয়েটারে উনি কাজ করে, ওই ডাক্তার হচ্ছে উনি। তো ওনার আন্ডারে হচ্ছে আমার মা এখনও বর্তমানে চিকিৎসাধীন। আমার মার যত ওষুধ, আমার মার যত ধরনের যত প্রবলেম, ওনার সাথে আমরা শেয়ার করে দেন হচ্ছে গিয়া ওষুধ খাওয়াই।
ধরেন হঠাৎ করে ওনার প্রবলেম হয়ে গেছে, আমরা হচ্ছে এই যদি আমাদের মনে হয় যে এটা হার্টের কোনো প্রবলেম, তখন ডাক্তার প্রিয়াঙ্কাকে আমরা ফোন করে ওনার সাথে কথা বলে দেন হচ্ছে মাকে ওষুধ দিই। ঠিক আছে, হার্টের কোনো সমস্যার ক্ষেত্রে। এখন আমার মার যে প্রবলেমটা হচ্ছে সেটা হচ্ছে শ্বাসকষ্টের সমস্যা, যেটা আমার আব্বা মারা যাওয়ার আগেও ছিল। তখন হচ্ছে আমার মাকে আমার বড় ভাই একটা কবিরাজি ওষুধ খাওয়াইছিল, যেই ওষুধটা খাওয়ানোর ফলে আমার মা গত 2 বছর সম্পূর্ণ সুস্থ ছিল। এক বিন্দু পরিমাণ ঠান্ডা লাগে নাই আমার মার, এক বিন্দু পরিমাণ কাশি ওঠে নাই, এক বিন্দু পরিমাণ হাঁচি দেয় নাই। তো এর জন্য হচ্ছে আমাদের মনে হয়েছে যে আমরা যদি আবার ওই কবিরাজের ডাক্তারের ওষুধটা মাকে এনে খাওয়াই, তাহলে হয়তো মার এই ঠান্ডার প্রবলেমটা, শ্বাসকষ্টের যে সমস্যাটা সেটা যাবে। যদি শ্বাসকষ্টের প্রবলেম হয়, মানুষ যখন নিঃশ্বাস নিতে না পারে, তখন কি হয়, তার হচ্ছে পিঠে ব্যথা করে। আমার যেটা হয়, আমি আমার জায়গা থেকে বলতে পারি যে আমার যখন কোমরে ব্যথা করে, আমার কোমরে ব্যথা উঠলে আমি নিঃশ্বাস নিতে পারি না, তখন আমার কি হয়, পিঠে যে মেরুদণ্ডের হাড় থাকে, হাড়ের 2 পাশে যে পাঁজরগুলো থাকে, সে পাঁজরগুলোতে ব্যথা ওঠে। সেই পাঁজরগুলোতে ব্যথা ওঠার পরে বুকের মধ্যে ব্যথা ওঠে, মানে এটা হচ্ছে নিঃশ্বাস না ছাড়তে পারার ফলে এই জিনিসগুলো হয়। তো মার হচ্ছে শ্বাসকষ্টের সমস্যা হয়েছে। শ্বাসকষ্টের সমস্যার জন্য যখন নিঃশ্বাসটা সে নিতে না পারে, তখন তার মানে মেরুদণ্ডের হাড়, পাঁজরের হাড়, কোমর, বুক সব একসাথে ব্যথা করে। তো সেই শ্বাসকষ্টের সমস্যার জন্য হচ্ছে মা যে কবিরাজের ওষুধটা খাইয়া ভালো হয়েছিল, সেই কবিরাজের ওষুধটা আমার মনে হয়েছে যে আমরা একটু আয়না খাওয়াই আমার মাকে। তো ওইখানে যখন গেছে, ওইখানে হচ্ছে ওই ডাক্তার বলছে তাদের কাছে মানে হার্টের জন্য অনেক ভালো হচ্ছে, তারা গ্যারান্টি সহকারে ওষুধ দেয়, সেটা নাকি অনেক ভালো কাজ করে। তার মানে কিন্তু এইটা না যে আমি সেটা বিশ্বাস করে খাওয়াই ফেলছি, আমি জাস্ট একটা ডিসিশন নিছি যে আমরা এটা খাওয়াইতে পারি। একবার হয় না, ট্রাই করে দেখি, আসলে যদি ভালো কিছু হয়। আমরা যে বিশ্বাস করি বিষয়টা কিন্তু এরকম না, অনেক সময় তো অনেক ভালো কিছু হয়ে যায়। এরকম সব কিছুই যে খারাপ বা সব কিছুই যে ভালো এরকম না, কিছু বিষয় খারাপ আছে, আবার কিছু বিষয় ভালো আছে। এই হলো মূল বিষয়। তো আপনারা যারা হচ্ছে এটা ভাবেন যে আমার মার বিষয় না, আমার বিষয়ে হেলাফেলা করি, সম্পূর্ণ ভুল ধারণা। আমি গ্রামে আসছি, আসার পরেও কিন্তু আমার মার প্রবলেমের জন্য সমাধান আমি খুঁজছি, আমাকে কিন্তু কেউ খুঁজে দেয় নাই। ঠিক আছে, তো আমার মার সমস্যা নিয়ে আমি যতটুকু কনসার্ন, এতটুকু কনসার্ন যদি অন্য কোনো মেয়েরা তার মাকে নিয়ে থাকে, আমার মনে হয় না কোনো মা কখনো কষ্ট পেয়ে মারা যাবে। ঠিক আছে, সুতরাং আমি আমার জায়গা থেকে আমার বেস্টটা দিয়ে ট্রাই করি যে আমার মা যেন ভালো থাকে বা আমার মার শরীরটা যেন ভালো থাকে। আমি আমার জায়গা থেকে ট্রাই করি। এখন কতটুকু পারি না সেটা তো আল্লাহ পাক ভালো জানে, আমাদের পক্ষে তো আর জানা সম্ভব না। কারণ আমরা যদি ওইভাবে জানতামই, তাহলে তো আপনারা আমাদের ভুল ধরতে পারতেন না। ক্রমশ ভুল ধরেন, ক্রমশ এটা করেন ওইটা করেন, যে তোদের এটা হচ্ছে না, তোর এটা ঠিক করতেছিস না, তোদের এই সমস্যা, তোদের এই সমস্যা, সব সময় কিন্তু ভুল ধরতেই থাকেন আপনারা। যাই হোক, মানে অনেক কথা বলে ফেললাম, কথার মাঝে ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিবেন। আর অনেক কথা বলে ফেলছি, মাগরিবের আজান দিয়ে দিছে, এখন রাত হয়ে গেছে, সন্ধ্যা নেমে গেছে, এখন আর আমাকে দেখা যাচ্ছে না। আমি যেখানেই ঘুরাই না কেন, এখন আর আমাকে দেখা যাচ্ছে না। তো সবাই ভালো থাকবেন। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।